আচ্ছা, আমরা যখন দুনিয়াতে এসেছি তখন তো আমরা একাই এসেছি, তাহলে যাবও তো একা। তাহলে কেন এত কান্নাকাটি, কেন এত হিসেব, কেন এত খারাপ লাগা, কেনই বা তো আমরা কান্নাকাটি করি? কেউ কারো না এই স্বার্থপর দুনিয়াতে, কেউ কারো না, সবাই সবারটা বোঝে। আর তুমি ঠিক তখনই বুঝবে যখন এই স্বার্থপর দুনিয়ায় তুমি অনেকবার ঠকে যাবে। তোমার কষ্টের কেউ দাম দেবে না, তোমার কথা কেউ ভাববে না, তোমার ভালো মানুষটার সুযোগ নেবে বারবার। একসময় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাবে, ভাবতে ভাবতে মানে তুমি কঠোর হয়ে যাবে, পাথর হয়ে যাবে। তখন তুমি শিক্ষা পাবে। আর ঠিক যেমন দুনিয়ায় এসেছিলে একা একা, ঠিক তেমন একা থাকতেই বেশি আনন্দ পাবে। আর একা একা জীবনযাপন করতে, সময় কাটাতে কোনো কষ্ট হবে না। একটা সময়ের পর জীবনে দেখবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু কমে যায়, নিজের পরিধিটা ছোট হয়ে যায়। কেন বলো তো? কারণ তখন আমরা দুনিয়া থেকে ঠেকে আর ঠকে এই দুটো শব্দ দিয়ে না আমরা অনেক কিছু শিখে গেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। তো আমার আজকের গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মোটেও ভালো নেই। তো ওই জন্য একদিন লেটে আমি ভিডিওটা দিচ্ছি, ভিডিও করেও আমি দিতে পারিনি, ভীষণ কষ্ট হচ্ছে আর কি ঠান্ডাতে। তো যাই হোক, তো আজকে সকাল সকাল ছেলের বায়না ও সাঁতার শিখবে, তো সপরিবারে চলে গিয়েছি বাড়ির সামনের পুকুরটাতে। তো সেই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঠান্ডা লেগেছে, তো ওই জন্য সকালে আর কি 3 বেলায় তো ভাত খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু রুটি আর ডিম আলু ভাজা খাওয়া হোক। তো যাই হোক, ওই জন্য ওখানটা আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আর তার আগে আমি ময়দাটা মেখে উপরে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণের জন্য। তো একে একে আমি এদিকে রুটিগুলো বেলছি আর ওইদিকে সেঁকছি। আর আমি এর আগেও বলেছি যে আমি রুটি সেঁকাতে কিন্তু কমজোরি আছি বন্ধুরা। আর এটা বলতে আমার লজ্জা নেই, কেননা কেউ সব কিছুতেই সফল হয় না, আর কেউ 100 সঠিক হয় না। সবার মধ্যেই কিন্তু কম বেশি ঠিক ভুল রয়েছে, কেউ পরিপূর্ণ না। তো যাই হোক, এভাবে আমি একে একে কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর সঙ্গে এখানে আলু ভাজি করেছি, তার মাঝে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। তো আমার ছেলে কিন্তু পরোটাটা খেতে ভীষণ পছন্দ করে, আর লুচি আর কি রিচ খাবার এগুলো। তো রুটি করে নিয়ে শেষে ওকে 2টো মতো পরোটা বানিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই রুটির মতোই সেঁকে নিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যাতে ও স্কুল থেকে এসে খায়। আমার ভিডিওটার সঙ্গে তোমরা যারা এখনও রয়েছো তাদের কাছে একটা অনুরোধ যে তোমরা প্লিজ একটা লাইক দিও আর ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। ব্রেকফাস্টটা করেই ঝটপট এই বড় কাজটা সেরে নিচ্ছি। ওদিকে মোটামুটি কাজ আমি সেরে নিয়েছি। তো তারপরে বাইরে তো ভীষণ রোদ্দুর, সব বুঝতেই পারছো সবাই কেমন রোদ্দুর পড়ছে। তো ওই জন্য আমি কলপাট থেকে একটু রেহাই পাওয়ার জন্য বরকে বলে বলে এখানে একটা মোটামুটি আর কি এই কাজটা আমি করিয়ে নিয়েছি। সেটা হচ্ছে পাটকাঠির একটা বেড়া করে দিয়েছে হালকা পাতলা, আর তার উপরে ছিল কিছু বাতিল কাপড়, সেগুলো আমি ওই মেশিনে সেলাই করে ওর উপর দিয়ে নিয়েছি। তো যাই হোক, ওগুলো খানিকটা ভেজানো থাক। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের পর যেটা করছি, এটা কিন্তু আমার লাইফে প্রথম। আমি কিছুদিন আগে অবধিও কিন্তু যে পুডিং কি সেটা কিন্তু জানতাম না, অবশ্য ইউটিউবে এসেই জানতে পেরেছি। অনেক আপুদের ভিডিও দেখেই আমি বলতে পারো শিখেছি। তো সেই অভিজ্ঞতাকেই আজকে কাজে লাগাবো। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো যে আমি সফল কতটা হয়েছি। তো যাই হোক, সব কাজে কিন্তু প্রথমবার সফল হবেই তার কোনো মানে নেই, কিন্তু একবার দুবার শিখতে শিখতে ঠিকই হবে। আর মেনলি এই বেকারি জাতীয় বা কেক জাতীয় এই জিনিসগুলো কিন্তু ভীষণ সূক্ষ্ম কাজ, যতটা মুখে বলা সহজ ততটা কিন্তু সহজ না। তা ওই জন্য আমি যেহেতু দুধটা হালকা কুসুম গরম লাগবে, প্রথমেই আমি এখানে দুধটা জাল করে নিয়ে তার মধ্যে কনডেন্স মিল্ক, একটু শুকনো গুঁড়ো দুধ আর কি, আর তার সঙ্গে চিনি অ্যাড করে দিয়েছি। আর আমার কাছে যেহেতু ভ্যানিলা এসেন্স নেই, তো ঘরে ছিল এলাচ, তো এলাচ দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর আমি যে ক্যারামেলটা বানাই চিনির, সেটা বানিয়ে নিচ্ছি। তো ওই যে ক্যারামেল দিয়ে
এটা কিন্তু কী হয় বলো তো, প্রথম দিকে কিন্তু কালারটা আসে না, যত মানে একদম আস্তে দেবে গ্যাসটা আর একদম পুড়ে পুড়ে যাবে, একদম শেষের দিকে আর কি কালারটা আসে। তো যাই হোক, আমার ক্যারামেলের কালারটা কিন্তু পুরো পারফেক্টই হয়েছে। তো যাই হোক, এর আগে আমি একবার কেক বানিয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে সবাই ডিমের গন্ধটা একদম পছন্দ করেনি, ওই জন্য আমি আজকে একটাই ডিম দেবো। আর প্রথমবার তো আমি এইভাবেই ট্রাই করব। তো ওই যে ডিমটার মধ্যে বেশি যাতে বাবল না হয়, তার জন্য অল্প একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। তো যাই হোক, ডিম ফেটিয়ে নিয়ে ওই যে দুধটা ছিল, ওই দুধটা আমি দুধের মধ্যে আর কি ডিমটা আর চিনিটা ফেটিয়ে নেওয়া অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে এই বাটিতে পুডিংটা বানাবো, তো ওই কারণে আমি এই বাটিতেই সেট করার জন্য রেখে দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছুতে ক্যারামেলটা বানিয়ে যেটাতে বানাবে সেটাতেই সেট করে নিতে পারো। তো আমি যখন নেক্সট টাইম করব তখন আশা আছে বা ইচ্ছে আছে যে টিফিন বক্সে করব, মানে ওতে সেট করে ওতেই বসাবো, কারণ তাহলে যে স্টিমটা দেওয়া হয়, ভাপ দেওয়া, সেটা অনেক ভালো হবে। তো তারপর আমি দুধটাকে ছেঁকে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে পানি দিয়েছিলাম, তো পানিটা ফুটন্ত অবস্থায় তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপর ওই বাটিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো আর 1.5 ঘন্টা পর ওটাকে বার করে তারপরে ঘরে নর্মাল টেম্পারেচারে রেখে আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। তো সেই ফাঁকে আমি ওই যে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকেই আমি এবার কেচে ধুয়ে মেলে দেব। আর ওই যে উপরে ওই ছানলাটা বানানোতে কিন্তু আমার অনেক সেভ হয়েছে, মানে ডাইরেক্ট তো আর রোদটা পড়ছে না মাথায়, তো অনেক শান্তি অন্তত। নইলে তখন রোদটা ওঠার আগেই যেভাবে হোক আমাকে কাচাকুচো সারতে হচ্ছিল, কিংবা দুপুর পার হয়ে গেলে, তো ওটা দিয়ে আমি অনেকটাই রেহাই পাচ্ছি। তো যাই হোক, এই যে এখানে কাচা ধোয়া করে এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ঠিক 15-20 মিনিটের মধ্যে কিন্তু সব শুকিয়ে যাচ্ছে, এত টেম্পারেচার। তো গরমের সময় পোস্তটা কিন্তু দারুণ জমে, তাই না? তো আজকে ওই জন্য আমি পটল আলু দিয়ে পোস্ত করব। তো সেই জন্য আমি পোস্তটা একটু মিক্সচার করে নিচ্ছি, প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর সেটার মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে আর কি পেস্টটা ভালো হয়। তো যাই হোক, এখানে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আজকে করেছি হচ্ছে ভেন্ডি আলুর একটা চচ্চড়ি মতো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দুটো শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, আর আমার ঘরে যে মশলাগুলো খাওয়া হয় সেগুলো আমি ওই মিক্সচারেই এখন পেস্ট বানিয়ে নিই আর কি। তো ওই জন্য আমি জিরে আর ধনে আর কি আলাদা আলাদা করে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। তো তারপরে এই যে পটলগুলোকে বেশ হালকা একটু ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যেই ওখানে তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সঙ্গে আলু আর কি, আর নুন তো কমন। তো যাই হোক, দিয়ে আমি সমস্ত রকম ঘরোয়া মশলা দিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভীষণ ভালো করে কষিয়ে নেব। আর পটলটা যেহেতু আগেই ফ্রাই করা হয়ে গেছে, তো প্রথমেই যদি দিই তো আলু গোটা থাকবে আর পটলগুলো শেষ অবধি খুঁজেই পাওয়া যাবে না। তো সমস্ত মশলা দিয়ে যখন প্রায় 2-3 বার কষিয়ে নিয়েছি, আর তারপর একটু একটু পানি অ্যাড করেছি। তো তারপর আবার পটলগুলোকে এখানে অ্যাড করে নিলাম, কারণ পটলটা তো 1-2 বারের মতো কষিয়ে নিতে হবে। তো পটল দেওয়ার পর আমি এখানে ওই যে পোস্ত যে পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো যাই হোক, এরকমভাবে এবার পটল আর পোস্তটা দিয়ে আরও 2 বার মতো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, গরমকালে কিন্তু পটলের তরকারি, তার সঙ্গে ডাল বা টক ডাল, এগুলো কিন্তু খুব সুন্দর যায়। কি বলো বন্ধুরা? তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা আমার কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভালো মন্দ যেটাই হোক, তোমরা যদি কমেন্ট না করো আমার কোনগুলো ভুল কোনগুলো ঠিক সেগুলো তো আমি জানতে পারবো না, তাই না বলো? তো যাই হোক, আমি তরকারিগুলো করে নিয়ে এখানে সমস্ত কিছু রান্নাঘরে ওটা ক্লিন করে নিয়ে এইবার আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতটা হতে একদম আস্তে দিয়ে দেবো, কোনো চাপ নেই আর কোনো নোংরা হবে না। তো যাই হোক, আমি এর মধ্যে কিন্তু ঘরটাকে মুছে স্নান করে নেব। তো যাই হোক, ভাতটা খাওয়া দাওয়া করে দুপুরে বেশ একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর একদম সন্ধ্যার আগে আগে উঠানটা ঝাড় দিচ্ছি, কারণ এত রোদ্দুর
মানে রোদ থাকতে থাকতে ঝাড় দেওয়াই যাচ্ছে না। আর তারপর মেয়ে এই পুরোনো কলপাটটাতে খেলা করছিল, ভিতর দিকে যাচ্ছে না, তো ওই জন্য মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য আমি একটু বসলাম। আর আমার ওই ঘরটা তো ভীষণই গরম, থাকাই যায় না আর কি। তো যাই হোক, তারপর সন্ধ্যায় যে মাগরিবের আজান পড়ে গেছে, তো ওই নামাজটা পড়ে নিলাম, কারণ সারাদিনই তো নিজেদের জন্য সময় ব্যয় করছি, একটু পরকালের জন্য চিন্তা করাটা উচিত। আর আমি তো কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করছি যে আমার পুডিংটা কি অবস্থায় আছে, কি হলো দেখা যাক। তো এইবার হচ্ছে আমার পুডিংটাকে মোল্ড আউট করার সময় হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন সাইডগুলো আর কি একটা ছুরি দিয়ে আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে মোল্ড আউট করলে খুব সহজেই ওটা বার হয়ে আসে। তো দেখো আমার সঙ্গে তোমরাও দেখো যে আমি কতটা পুডিংটা আর কি বানাতে পেরেছি। তো যাই হোক, এই যে এই হচ্ছে আমার পুডিং। পুরো পারফেক্ট হয়নি, সে আমি নিজেও বুঝতে পারছি, মানে ওই যে স্টিম দিয়েছি, ওই স্টিম দেওয়ার ওখানটাতেই আমার হয়েছে গণ্ডগোল। তো যাই হোক, খেতে কিন্তু অসম্ভব সুন্দর, মানে 90% হয়েছে, এটা আমি বুঝতে পারছি। তো আমি এখানটায় চাপ দিচ্ছি বলতে আমি ডিপে রেখেছিলাম, তো অনেকটা বরফ বরফ ভাব হয়ে গেছে, ওই জন্যই আর কি একটু প্রেশার দিতে হচ্ছে। তো যাই হোক, এর পরের বার আশা করছি পুরো পারফেক্ট হবে। কিন্তু যেহেতু এটা পুরো দুধের তৈরি, এর মধ্যে কোনো ভেজাল নেই, খেতে কিন্তু ভীষণ, মানে কি বলবো, ভীষণ ইয়াম্মি, ভীষণ টেস্টি। এই যে দেখো, দেখতেও কত সুন্দর হয়েছে। আর আমার ছেলে তো পুরো খেয়ে পাগল হয়ে গেছে, বড় বলছে যেটা কি বানিয়েছো, খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর আমি নিজেও খেয়েছি, আসলে আমার ছেলে মেয়ে বর এরা দুধের জিনিস এগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, কারা কারা ভিডিওটার সঙ্গে এখনও অবধি আছো সেটা কিন্তু কমেন্টেই বোঝা যাবে, আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর ভালোর সঙ্গে সঙ্গে আমার যে খারাপ দিকগুলো তোমাদের চোখে লাগে বা পছন্দ হয় না, আমার ঠিক করে নেওয়া উচিত, সেগুলোও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে, কোথাও তোমাদের কোনো উপকারে আসে আমার কাজ বা কথা বা কোনো কিছু দিয়ে যদি আমি তোমাদের উপকারে আসি, তাহলে তো নিজে ধন্য হবই। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর যদি সাবস্ক্রাইব করো তো চ্যানেলটির পাশে থাকা যে বেল আইকনটি সেটাকে তোমরা ক্লিক করতে পারো। আজকে কিন্তু কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, আর আশা করবো আমার সব বন্ধুরা আমার কথা শুনে সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।